পৃথিবীর সবথেকে বড় ম্যানগ্রোভ বনাঞ্চল হচ্ছে সুন্দরবন। সুন্দরবন প্রায় 10,000 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত। এর প্রায় 6,017 বর্গ কিলোমিটার আমাদের বাংলাদেশে এবং বাকিটা পাশের দেশ ভারতে অবস্থিত। 1997 সালে ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা দেয়। সুন্দরবন রয়্যাল বেঙ্গল টাইগারের আবাসস্থল। এছাড়াও সুন্দরবনে রয়েছে চিত্রা হরিণ, কুমির, বানর সহ প্রায় 453 প্রজাতির বন্যপ্রাণী। সুন্দরবন অন্তত একবার নিজের চোখে ঘুরে দেখার ইচ্ছা কম বেশি সকলেরই আছে। ইচ্ছা থাকলেও বাংলাদেশিদের মধ্যে সুন্দরবন ভ্রমণের আগ্রহ খুব একটা নেই। অথচ প্রতি বছর অসংখ্য বিদেশি পর্যটক বাংলাদেশ এবং ভারতে আসে শুধুমাত্র সুন্দরবন দেখার জন্য। মূলত সুন্দরবনে যাওয়ার সঠিক তথ্য না জানা, সুন্দরবন ভ্রমণ কিছুটা ব্যয়বহুল হওয়া এবং চাইলেই 2-4 জন মিলে সুন্দরবন ভ্রমণ করাটা কিছুটা অসম্ভব হওয়ায় মানুষ চাইলেই সুন্দরবন ভ্রমণ করতে পারে না। আজ আমরা যাচ্ছি সুন্দরবন, তাই আমরা চেষ্টা করব আজকের ভিডিওতে সুন্দরবনের কিছু অংশ ভালোভাবে দেখাতে এবং ভ্রমণের জন্য কিছু সঠিক তথ্য জানাতে। সুন্দরবনকে প্রধানত 3টি রেঞ্জে ভাগ করা হয়েছে: শরণখোলা রেঞ্জ, মংলা রেঞ্জ এবং সাতক্ষীরা রেঞ্জ। এর মধ্যে সবথেকে জনপ্রিয় হলো মংলা রেঞ্জ। আমরা সুন্দরবন 3 ভাগে ভ্রমণ করব, যাতে সকল জায়গা বিস্তারিতভাবে দেখাতে পারি এবং দেখতে পারি। অনলাইনে অনেক খুঁজেও শরণখোলা রেঞ্জের বিষয়ে তেমন কোনো তথ্য অথবা ভিডিও পেলাম না, তাই আমাদের প্রথম গন্তব্য ঠিক করলাম শরণখোলা। এছাড়াও শরণখোলায় বাঘ বা অন্যান্য বন্যপ্রাণী দেখার সম্ভাবনাও অনেক বেশি থাকে। সুন্দরবনের শরণখোলা রেঞ্জে যাওয়ার প্রধান পথ হলো পিরোজপুর জেলা সদর থেকে জিয়ানগর হয়ে, মোরেলগঞ্জ হয়ে, রায়েন্দা হয়ে শরণখোলা প্রধান বাজার। কিন্তু আমরা যাচ্ছি অন্য পথ দিয়ে, পিরোজপুরের মঠবাড়িয়ার বড় মাছুয়া ফেরি পার করে রায়েন্দা তাফালবাড়ি হয়ে শরণখোলা। আমি আপনাদের সাথে ভ্রমণ শুরু করব মাছুয়া ফেরিঘাট থেকে। তাহলে চলুন যাত্রা শুরু করা যাক। আমরা এখন আছি মাছুয়া ফেরিঘাটে। এখানের এই রিভারভিউ রেস্টুরেন্টের মনোরম পরিবেশে কিছু সময় কাটিয়ে হাজারখানেক ছবি ক্যামেরাবন্দি করে রওনা হলাম গন্তব্যে। এখান থেকে নদী পারাপারের ফেরি দিনে নির্দিষ্ট সময়ে 3 বার পাওয়া যায়, তাই আমরা ট্রলারে করেই নদী পার হলাম। নদী পার হয়ে আমরা আছি রায়েন্দা সদরে, আর যাব 15 কিলোমিটার দূরে তাফালবাড়ি হয়ে শরণখোলা বাজারে। এই এলাকার সবথেকে জনপ্রিয় যাতায়াত মাধ্যম হলো অটো অথবা ব্যাটারি চালিত ভ্যান। আমরা তাই ভ্যানে করে রওনা হলাম তাফালবাড়ির পথে শরণখোলা। আমরা তাফালবাড়ি পর্যন্ত পৌঁছাতেই আমাদের ভ্যান চালক বলল, গাংপাড়ের অবদার রাস্তা গেলে অনেক মজা পাইবেন আমরা, অবদার রাস্তাটা অনেক সুন্দর। তার কথা শুনে যা বুঝলাম তিনিও ভ্রমণ রসিক মানুষ, তাই যেই কথা সেই কাজ। আমরা নদীর পাড়ের রাস্তা দিয়ে যাত্রা শুরু করলাম। রাস্তাটা আসলে অনেক সুন্দর, নদীর তীর ঘেঁষে আঁকাবাঁকা রাস্তা। আমার এবারের যাত্রা সঙ্গী মোট 6 জন। সবাই অনেক এক্সাইটেড, সাথে ভয়ও ছিল, কারণ কিছুদিন ধরে শরণখোলা এলাকায় বাঘের আক্রমণ অনেক বৃদ্ধি পেয়েছে। মাঝে রাস্তায় দাঁড়িয়ে গ্রাম্য ভ্যান থেকে সবাই মিলে কাঠি আইসক্রিম খেলাম। ছোটবেলার কথা মনে পড়ে গেল। চলতে চলতে পৌঁছে গেলাম শরণখোলা বাজার। আমরা আজ রাতটা এখানেই থাকবো। বিকেলে শরণখোলা রেঞ্জ অফিসের আশেপাশে ঘুরে দেখবো ও রাতে এখানকার খাবার টেস্ট করব। বলে রাখি, শরণখোলায় কোনো থাকার হোটেল নেই। থাকতে হলে প্রায় 15 কিলোমিটার দূরে রায়েন্দা গিয়ে থাকতে হবে। আমরা এ বিষয়ে জেনেছি এখানে আসার পরেই। আমরা যখন রাতে থাকার জন্য রায়েন্দা ফেরার পরিকল্পনা করছিলাম, তখন এখানকার একজন ব্যবসায়ী আমাদেরকে তার দোকানের 2য় তলায় থাকার জন্য বলল। মজার বিষয় হলো এখানকার খাবারের দাম ধারণা দেওয়ার জন্য বলছি। এখানে 50 টাকার খাবার অন্য জায়গায় 150 থেকে 200 টাকা সমান। দুপুরে ওখানকার একটা হোটেলে খাওয়া দাওয়া করতে করতে আগামীকাল সকালে সুন্দরবনের গহীনে যাওয়ার জন্য একটা বোট ঠিক করলাম। সাধারণভাবে এখানে বোটের ভাড়া প্রতি ঘন্টা 800 থেকে 1000 টাকা। বিকেলে আমরা শরণখোলা বাজার থেকে নদী পার হয়ে শরণখোলা রেঞ্জ ফরেস্টার্স অফিস এলাকায় এলাম। এখান থেকে জঙ্গলে ঢোকার জন্য বন বিভাগ কর্তৃক অনুমতি নিতে হবে। বন বিভাগের অনুমতি বাবদ জনপ্রতি 150 টাকা দিতে হয়, কিন্তু স্টুডেন্টের জন্য দিতে হয়
মাত্র 30 টাকা। আমার কাছে এই রাস্তাটা খুব বেশি ভালো লেগেছে। আর এর থেকেও ভালো লেগেছে নদীর অনেকটা ভেতরে যাওয়ার এই জায়গাটা। এখানে বিকেলটা কাটিয়ে সন্ধ্যায় ফিরে গেলাম শরণখোলা বাজারে। রাতটা ওখানেই কাটাবো। কাল ভোরে যাব সুন্দরবনের গহীনে। আজ আমরা সুন্দরবনের গহীনে যাব, তাই খুব সকালে ঘুম থেকে উঠেই সবাই বেরিয়ে পড়লাম। সাথে সকালে নাস্তা এবং দুপুরে খাবারের জন্য হালকা কিছু খাবার কিনে নিলাম। আগেই বলেছি, বনে ঢোকার জন্য বন বিভাগের অনুমতি সংগ্রহ করতে হবে এবং আমাদের সাথে যে বোট যাবে তারও অনুমতি দরকার। কিন্তু এখানে হচ্ছিল নতুন বিপত্তি। সুন্দরবনের শরণখোলা রেঞ্জে বাঘের আনাগোনা বেশি থাকায় আমাদেরকে সুপতি এবং আলিবান্ধা পয়েন্টে নামার অনুমতি দিচ্ছিল না বন বিভাগ। অনেক অনুরোধের পরে সুপতি ওঠার পারমিশন পেলেও আলিবান্ধা পয়েন্টে জঙ্গলের ভেতরে প্রবেশের অনুমতি দিল না। যাই হোক, অবশেষে অনুমতি পেলাম। বলে রাখি, এখানে বোট জঙ্গলে ঢোকার অনুমতি নিতে বন বিভাগকে 1700 টাকা প্রদান করতে হবে। এবার বোটে করে যাত্রা শুরু করলাম সুন্দরবনের পথে। ঘন কুয়াশার বুক চিরে প্রাকৃতিক নৈসর্গ সুন্দরবনের ভেতর থেকে যাচ্ছি আমরা। মাঝে মাঝে দু একটা বানরের ঝাঁক চোখে পড়ছে। কুয়াশায় ঠিকমতো দেখা যাচ্ছে না। এর মধ্যে আমরা সকালের নাস্তাটা বোটেই সেরে ফেললাম। ধীরে ধীরে কুয়াশা কেটে যাচ্ছিল। মাঝে মাঝে নদীর তীরে দু একটা কুমির দেখা যাচ্ছিল, কিন্তু তার ভিডিও ধারণ করা সম্ভব হয়নি। সুন্দরবনে ভেতরে ঢোকার পর থেকেই পাখির কলরব মনটা জুড়িয়ে দিচ্ছে। সবাই অধীর আগ্রহে জঙ্গলের চারদিকে দেখছে, যদি একবার জঙ্গলের ভেতরে বাঘ দেখতে পায়। চারদিকে যেদিকেই তাকাই শুধু গাছ আর গাছ, সাথে অনেক ধরনের পাখি। কুয়াশা একটু কমতেই দূরে নদীর তীরে দেখা যাচ্ছিল অনেক হরিণ দৌড়ে বেড়াচ্ছে। আমরা প্রথমে ভেবেছিলাম আশেপাশে হয়তো বাঘ আছে, কিন্তু আমাদের বোটের চালক বলল ওরা ইঞ্জিনের শব্দে পালাচ্ছে। বাংলাদেশটা আসলে অনেক সুন্দর, যদি সুন্দর করে উপভোগ করা যায়। আমরা এখন ভাটার সাথে সরাসরি সুপতি যাচ্ছি, যেখানে হরহামেশাই বাঘের আনাগোনা থাকে। এই তো কয়েকদিন আগেই এখানে 3টে বাঘ আসায় বনরক্ষীরা 20 ঘন্টার বেশি সময় ধরে বাইরে বের হতে পারেনি। হঠাৎ আমাদের সাথে একজন আমাদেরকে বনের ভেতরে একটা বাঘ দেখালো, কিন্তু অনেক দূরে। কিছু দূর পরেই আমরা তীরে একটা অনেক বড় কুমির দেখতে পেলাম। ভিডিও ধারণ শুরু করতে পানিতে ঝাঁপ দিল। আমরা এখন সুপতি স্টেশন অফিস। জায়গাটা অনেক সুন্দর, আর সাথে আমার পছন্দের কাঠবিড়ালি আছে অনেক। এখানকার বনরক্ষীরা বলল
এই পুকুরের পাশে প্রায় প্রতিদিন বাঘমামা পানি খেতে আসে। আমাদেরকে একসাথে চলাচল করার জন্য বলা হলো, কারণ এই রেঞ্জের আশেপাশে বাঘ আছে বলে জানা গেছে। এছাড়া কিছুদিন আগে এখানেই 3টে বাঘ এসে 20 ঘন্টা যাবৎ বনরক্ষীদের বন্দি করে রেখেছিল। এখানে কিছুক্ষণ ঘোরাফেরা করে আমরা আবার রওনা হলাম এবারের গন্তব্য আলিবান্ধা পয়েন্ট। কিছু দূর যাওয়ার পরে আমাদের চোখে পড়ল আমাদের বহুল আকাঙ্ক্ষিত রয়্যাল বেঙ্গল টাইগার নদী পার হচ্ছিল। যদিও আমাদের দেখে বনের ভেতরে চলে গেছে। সুন্দরবনের বাঘ আসলেই চিড়িয়াখানার থেকে অনেক ভয়ঙ্কর এবং রোমাঞ্চকর। আমাদের সাথে সবাই খুব খুশি, সবার কাছে নিজেদের ভ্রমণটা সার্থক মনে হচ্ছিল। আমরা আলিবান্ধা পয়েন্টের কাছাকাছি। এখানে আসতেই আবারও বাঘের গর্জন শোনা যাচ্ছিল, কিন্তু বোটের শব্দে ঠিকমতো বুঝতে পারিনি। এখন আমরা আলিবান্ধা ইকো ট্যুরিজম পয়েন্ট। এখানে সরকারি উদ্যোগে ইকো ট্যুরিজম সেন্টার গড়ে তোলা হচ্ছে। জায়গাটা আসলে অনেক সুন্দর, মনোরম পরিবেশ। এখানকার বিশেষ আকর্ষণ হচ্ছে জঙ্গলের ভেতরে প্রায় 4.5 কিলোমিটার ওয়াকওয়ে। এখানে ওঠার সাথে সাথে প্রথমেই আমাদেরকে ক্যামেরা বন্ধ করে নেমে যেতে বলা হলো। এখানকার লোকদেরকে অনেক অনুরোধ করে আমরা জায়গাটা ঘুরে দেখার অনুমতি নেই। জায়গাটা এখনো কনস্ট্রাকশন স্টেজে আছে, কাজ শেষ হতে অল্প কিছু সময় লাগবে। জঙ্গলের ভেতর থেকে ওয়াকওয়ের দিকে যাওয়া সরাসরি নিষেধ থাকলেও আমাদের ভেতর থেকে 4 জন ওখানকার একজনকে নিয়ে চললাম ওয়াকওয়েতে। আমরা কিছু দূর এগোতেই বারবার বাঘের গর্জন শুনতে পাচ্ছিলাম। একটা গা থমথমে পরিস্থিতি ছিল, কারণ বাঘের গর্জনের সাথে সাথেই বনের অন্যান্য প্রাণীরাও হইচই শুরু করে দেয়। সাধারণ মানুষের জন্য এই ওয়াকওয়ে না হলে সুন্দরবনের উপরে এত ভেতরে আসা কখনোই সম্ভব হতো না। আমরা আবার যাত্রা শুরু করলাম। নদীর স্রোত অনেক বেড়ে গেছে, তাই আরও 2-1 জায়গা নামার কথা থাকলেও আমরা নামতে পারলাম না। যাবার সময় আমরা যেখানে হরিণ দেখেছিলাম, এবারে তার কিছু আগেই বোটের ইঞ্জিন বন্ধ করলাম। এবারে আর হরিণের ঝাঁক দেখতে পেলাম না, কিন্তু 2টো হরিণ দেখতে পেলাম অনেক কাছ থেকে। হরিণ দুটি জঙ্গলে ঘাস খাচ্ছিল। আমরা দেখতে দেখতে নদীর স্রোত আমাদেরকে অনেক দূরে ভাসিয়ে নিয়ে এলো। দুপুর পেরিয়ে এখন বিকেল, তাই আমরা ফেরা শুরু করলাম। পথে হঠাৎ করেই একটা ঈগল আমাদের সামনে পানি থেকে একটা বড় মাছ তুলে নিয়ে গেল।
কিছুক্ষণ পরে দেখলাম ওই ঈগলের থেকে মাছটি নিতে আরেকটি ঈগল অনেকক্ষণ ধরে পিছু করছিল। দৃশ্যটা আসলে অসাধারণ ছিল। আসলে সুন্দরবনের প্রকৃত সৌন্দর্য নিজের চোখে না দেখলে বুঝে বলা সম্ভব নয়। আমি ব্যক্তিগতভাবে প্রকৃতির সৌন্দর্য নিজের চোখে দেখা পছন্দ করি, ক্যামেরার চোখ দিয়ে না, তাই অনেক কিছু দেখানো সম্ভব হয়নি। পথে অনেক বড় বড় বক পাখি দেখেছি, সারস, মদনটাক, শূকর, কাঠবিড়ালি, সাপ, বিচ্ছু ইত্যাদি অনেক ধরনের পশু পাখি দেখেছি, যার ভিডিও ধারণ সম্ভব হয়নি। আমার মতে সকল বাংলাদেশিদের কমপক্ষে একবার হলেও সুন্দরবন ভ্রমণ করা উচিত। অন্তত নিজের দেশটাকে চিনতে, দেশটাকে জানতে সুন্দরবনে যাওয়া উচিত। আমাদের এবারের ভ্রমণ গল্প এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো জায়গায়।